দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনের আজকের পর্বে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার আঞ্জুমানেরা তামান্না। আজকের আয়োজনে আমরা কথা বলবো মানবদেহের হাড় নিয়ে। হাড়ের কী কী স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বা হাড় ক্ষয় এবং আরও কী কী সমস্যা হতে পারে সে বিষয়গুলো নিয়ে। একটি কথা রয়েছে, পৃথিবীতে প্রতি 3 সেকেন্ডে একটি করে হাড় ভাঙে। আসলে কিভাবে ভাঙে, সবই কি অ্যাক্সিডেন্টাল নাকি নিজে নিজেও হাড় ভেঙে যেতে পারে, সে বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকের আয়োজনের বিষয়ে আমরা রেখেছি বয়স্ক ব্যক্তিদের হাড়ের স্বাস্থ্য ঝুঁকি ও চিকিৎসা এবং প্রতিরোধ। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমার সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ তানভীর রহমান, অ্যাসোসিয়েট কনসালটেন্ট অর্থোপেডিক্স, ট্রমা ও স্পাইন সার্জারি, আজগর আলী হাসপাতাল। ডাক্তার তানভীর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এই আসরে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। জি, আমি শুরুতেই বলছিলাম এমন একটি কথা রয়েছে যে পৃথিবীতে প্রতি 3 সেকেন্ডে একটি করে হাড় ভাঙে। আসলে হাড় ভাঙা বা হাড় ক্ষয় বা হাড় নিয়ে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আমাদের মধ্যে আসলে রয়েছে এবং হাড়ের যে একটি স্বাস্থ্যর ঝুঁকি থাকে সে বিষয়টি নিয়ে আসলে মানুষের মধ্যে চিন্তা কম। একটা হাড়ের সমস্যায় পড়লে, ভেঙে গেলে অথবা কোনো সমস্যা হলে তখন মানুষ চিকিৎসকের কাছে যাচ্ছেন। একটু আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, আসলে এই যে হাড়ের ঝুঁকি আমরা বলছি আজকের বিষয়, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের, সেই হাড়ের ঝুঁকি বলতে কি বোঝানো হচ্ছে? আচ্ছা, এখানে ইস্যুটা হচ্ছে যে আমাদের একটা মানুষ, আমরা যখন বয়স হচ্ছি, আমাদের বয়স বাড়ছে, আমাদের চুল পেকে যাচ্ছে, আমাদের চামড়া আস্তে আস্তে কুঁচকে যাচ্ছে, আমাদের নানা ধরনের রোগ দেখা দিচ্ছে। এর অর্থ হচ্ছে আমাদের সবগুলো অর্গান আস্তে আস্তে বয়স হচ্ছে। একইভাবে আমাদের হাড্ডি বা যেটা আমরা বোনস বলি, এটারও কিন্তু বয়স বাড়ছে। কিন্তু অ্যাপারেন্টলি বাইরে থেকে আমরা এটা অতটা বুঝি না, কিন্তু আমাদের সব কিছু, হাঁটা চলা, উঠা বসা, কাজ, সব কিছুর জন্য যে অবকাঠামোটা দরকার সেটা কিন্তু আমাদের বোনস। তো বয়স যত যায় এই হাড্ডিও শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতোই আস্তে আস্তে কিন্তু ক্ষয়ে যাচ্ছে। একটা ন্যাচারাল ওয়ে থাকে, সব কিছুরই একটা ন্যাচারাল ওয়ে আছে, ক্ষয়ে যাবে অবশ্যই। আমরা সবাই একদিন আস্তে আস্তে বয়স বাড়বে, আমরা সবাই বুড়ো হব। কিন্তু আমাদের হাড্ডিটা যদি সেই অনুপাতে না বয়স্ক হয়ে দ্রুত বয়স্ক হয়ে যায় বা হাড্ডিটা যদি দ্রুত ক্ষয়ে যায়, তখনই সমস্যাগুলো দেখা দেয়। বা আমরা যে অ্যাপারেন্টলি আমাদের অর্থোপেডিক্স ডাক্তারদের আউটপেশেন্টের বড় একটা অংশ কিন্তু অ্যাবাভ 50, অর্থাৎ এই পেশেন্টগুলি 50 ঊর্ধ্ব, এবং এদের বড় সমস্যাই থাকে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, কবজি ব্যথা। এরা কিন্তু এমন না যে কোথাও পড়ে গিয়ে ব্যথা পেয়েছে বা কোনো কিছু আঘাত পেয়েছে বা কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছিল। উইদাউট রিজন এই ব্যথাগুলো হচ্ছে এবং এভালুয়েট করতে গিয়ে আমরা অনেক ধরনের সমস্যাগুলো পাচ্ছি। তো এই যে একটা মানুষ ব্যথা বোধ করছে, কোনো ডেফিনিট কোনো ট্রমা নাই, ডেফিনিট কোনো রিজন খুঁজে পাওয়া যাচ্ছে না, এটার যদি ডিপে আমরা যাই তখন আমরা দেখি যে তার হয়তো হার্টডি রিলেটেড কোনো ইস্যু যেটা ওভারলুক করা হয়ে গেছে, অথবা লং টাইম ধরে হচ্ছে, কেউ আমরা ডায়াগনোসিস করছি না। কারণ আমাদের মূল ফোকাস থাকে হার্টের সমস্যা, ডায়াবেটিস, আরও নানা ধরনের বিভিন্ন কিডনি সমস্যা থাকতে পারে, ক্যান্সার থাকতে পারে। আমাদের মূল ফোকাসটা চলে যায় বয়স্ক মানুষের এই জাতীয় সমস্যার দিকে, কিন্তু আর হার্ট যে ভিতরে ভিতরে ক্ষয়ে যাচ্ছে এটা অনেক সময় আমরা লক্ষ্য করি না। তো এই জিনিসগুলো নিয়েই আমি একটু বলতে চাই এবং জিনিসগুলোতে আমাদের অ্যাওয়ারনেস রেইজ করা খুবই জরুরি। জি, আপনি আসলে যথার্থই বলেছেন। আমাদের দেখা যায় যারা একটু সিনিয়র সিটিজেন রয়েছেন বা যারা একটু এজিং প্রসেসের দিকে যাচ্ছেন, তারা দেখা যায় বিভিন্ন অর্গান ফেলিওর বা অন্যান্য অর্গানের যে ডিজিজগুলো বা রিস্ক ফ্যাক্টর যে ডিজিজগুলো, সেগুলো নিয়ে বেশি অ্যাওয়ার থাকেন। বা এটা কেন হয় যে আমার হার্টটা খুব দ্রুতই এজিং হয়ে যাচ্ছে? তবে প্রাইমারিলি বলতে গেলে আমরা একটা কমনলি অনেক সময় আমরা আমাদের প্রাইভেট প্র্যাকটিসে বলে থাকি একটা এক্সরে দেখার পরে যে আপনার হাড়ের বয়স তো আপনার থেকে বেশি। এটা কিন্তু আমরা খুব ফ্রিকুয়েন্টলি বলতে হয়। তখন রোগী বলে বসে, না না আমার বয়স তো এত। আমি বললাম না, আপনার বয়স ঠিক আছে, কিন্তু আপনার হাড়ের বয়স কিন্তু বেশি। তো মানুষের শরীর, বিশেষ করে হাড়, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সে শুধু কনজিউম করে, তার সে ভিত্তি তৈরি করে, তাকে যা নিউট্রিশন যা কিছু সে পায় একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সে কনজিউম করে। এরপর সেই কনজিউমড স্টোরেজ থেকে ইউটিলাইজেশন শুরু হয়। এটাই আমাদের ন্যাচারাল এজিং প্রসেস। কারো যদি কনজামশনটা কম হয়ে থাকে বা যেই এজ পর্যন্ত আমাদের হাড্ডিটা স্ট্রেংথেনিং করার কথা ছিল সেই অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রেংথেনিংটা যদি না হয়, তাদের ক্ষেত্রে ইউজুয়ালি এই আর্লি বোন এজিং বা হাড্ডি ক্ষয়ে যাওয়াটা আর্লি এটা দেয়। এছাড়াও বেশ কিছু অসুখ আছে, হরমোনাল বেশ কিছু প্রবলেম থাকতে পারে, অনেক সার্জারি, আরও বেশ কিছু ডিজিজ প্রসেসের কারণে হাড্ডি খুব তাড়াতাড়ি ক্ষয়ে যেতে পারে।
বাট ন্যাচারাল যে কজ সেটা হলো অ্যাটলিস্ট 30 to 40 ইয়ার্স এজ পর্যন্ত আমাদের হাড্ডিগুলো স্ট্রেংথেনিং হয়, কনজিউম হয়। সো এই এজটা পর্যন্ত আমাদের সেই সব কাজগুলি করা উচিত যেগুলো আমাদের হাড্ডির স্ট্রেংথ বাড়াবে, বোনের কনজাম্পশন বাড়াবে, তাহলে আমাদের ন্যাচারাল এজিং প্রসেসটা ঠিক থাকবে। ডিজিজ হলে সেই অনুযায়ী আমরা সেগুলো ম্যানেজমেন্ট করব, সেই অনুযায়ী প্রিভেনশনে যাব। আর আমি স্পেশালি বলবো ফিমেলরা ইজ মোর অ্যাট রিস্ক, কারণ দেখা গেছে যে ওভার ওয়ার্ল্ড ওয়াইড প্রতি 5 জন পুরুষের একজন অস্টিওপোরোসিসে আক্রান্ত। সেখানে একজন ফিমেলের ক্ষেত্রে কিন্তু রেটটা অনেক হাই, প্রতি 3 জন ফিমেলের একজন অস্টিওপোরোসিসে আক্রান্ত থাকে। আর ফিমেলদের আরও কিছু ন্যাচারাল রিজন থাকে, আফটার মেনোপজ একটু হরমোন ডিপ্লেশন হয়, হরমোন ডিপ্লেশনের কারণে বোন মানে অস্টিওপোরোসিসটা একটু র্যাপিডলি হয়, যেটা পুরুষদের ক্ষেত্রে একটু কম হয়। পুরুষদের ক্ষেত্রে ন্যাচারালি অস্টিওপোরোসিস হয় আফটার 70, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে সেটা দেখা যায় 60 to 65-এই স্টার্ট হয়ে যাচ্ছে। সো এই ব্যাপারগুলিও এর সাথে জড়িত। জি, তার মানে আসলে ফিমেলরা বেশি রিস্কে রয়েছে, এটাও একটা Yes. বিষয় হরমোনাল কিছু কারণে। যেহেতু হাড় ক্ষয় বা হাড়ের এই যে এজিং প্রসেস খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কিছু কারণ আপনি বললেন, এটা কি নিজে থেকে বোঝার কোনো উপায় রয়েছে কিনা, বা রোগীরা বা আমাদের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের একটা প্রশ্ন থাকে, কোনো লক্ষণ থাকে কিনা যেটা দেখে বুঝবো আমার হাড়ের সমস্যা হচ্ছে? কিছু লক্ষণ আছে। সবচেয়ে বড় লক্ষণ হলো ব্যথা করা, শরীর ব্যথা বা জয়েন্ট পেইন। সবচেয়ে বড় কমপ্লেইন থাকে মানুষের যে আমার শরীর ব্যথা করে, এই সামান্য একটু কাজ করছি আমার শরীর ব্যথা করছে, বা আমি একটু কিছুক্ষণ রান্না বান্না করছি দাঁড়িয়ে, এরপর আমার শরীর ব্যথা শুরু হয়ে যাচ্ছে। আর এগুলি হচ্ছে পেইন রিলেটেড ইস্যু। আর আরও যে আমরা যে কিছু পাই সিনারিও, যেমন খুব ইজিলি ফ্র্যাকচার হয়ে যায়। যারা অস্টিওপোরোসিস থাকে এরা কিন্তু মোর প্রন টু ফ্র্যাকচার। হ্যাঁ, আমাদের একটা টার্ম আছে ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার, যেটা আগে অস্টিওপোরোটিভ ফ্র্যাকচার বলা হতো। এটার অর্থ হচ্ছে যে একটা মানুষ খুব ট্রিভিয়াল ট্রমা, সাপোজ একটা দাঁড়িয়ে আছে, পড়ে গেল, পড়ে গিয়েই তার একটা হাড্ডি ভেঙে গেল। নর্মালি কিন্তু তা হয় না, আমরা অনেক সময় খেলতে গিয়ে পড়ে যাই, সহজে কিন্তু ভাঙে না। কিন্তু বয়স্ক মানুষদের দেখা যায় যে পড়ে গেল, ভেঙে গেল, বা পড়ার সাথে সাথে ব্যথা, পরে দেখা গেল যে একটা ফ্র্যাকচার হয়ে গেছে। তো এই সিমটমগুলি আমাদেরকে সেই সাসপিশনটা রেইজ করে যে প্রবাবলি রোগীর হাড্ডি দুর্বল ছিল বা অস্টিওপোরোসিস ছিল, তা না হলে এই সামান্য টিভিয়াল ট্রমায় তো ফ্র্যাকচার হওয়ার কথা ছিল না। তো এটা আমাদের একটা ক্লু। আর শরীর ব্যথা করা, সামান্য কাজেই বিভিন্ন জয়েন্ট ব্যথা করা, এগুলি বড় ক্লু, বড় সিমটম। জি, তার মানে ব্যথা একটা লক্ষণ যে অল্পেই কারো অল্প কাজের মধ্যেই শরীর ব্যথা করছে, অথবা অল্পতেই হাড়টা ফ্র্যাকচার হয়ে যাচ্ছে। তো এইটাতে আসলে অ্যাসোসিয়েটেড প্রশ্ন চলেই আসে, আসলে ব্যথা তো অনেক কারণেই হয়। অনেকেই বলছে যে অনেকের আর্থ্রাইটিস হয়, বিভিন্ন কারণে ব্যথা হয়, মাসেল পেইন হয়। আসলে হাড়ের ব্যথার কোনো আলাদা কোনো বিষয় রয়েছে কিনা? হাড়ের ব্যথা মোটামুটি পেইন সিমটমগুলি ওভারল্যাপ করে, বাট আমরা যখন ডায়াগনোসিসে যাই তখন বেশ কিছু টেস্ট আছে যেগুলি আমাদেরকে ক্লিয়ার কাট করে দেয় যে এটা আসলে এমন না যে তার শুধু অস্টিওপোরোসিসই থাকে। একই পেশেন্টের অস্টিওপোরোসিস থাকে, অস্টিওআর্থ্রাইটিস থাকে, মাল্টিপল প্রবলেম ওভারল্যাপ করে। সো সব কমপ্লেনেরই একটা কমন সিনারিও থাকে, সেটা হলো পেইন। তবে আমরা যখন পরীক্ষা করি বা স্পেসিফিক একটা ডেক্সা বলে একটা পরীক্ষা আছে, যেটা করলে আমরা হাড্ডি ডেন্সিটিটা বুঝতে পারি, সেটা করে আমরা কমেন্টটা করতে পারি যে এটা অস্টিওপোরোসিস ছিল, অস্টিওপোরোসিস থেকে প্রবাবলি ফ্র্যাকচারটা হয়েছে। জি, তার মানে কেউ এরকম অল্পেই যদি ব্যথা করে বা ফ্র্যাকচার হয়, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই যে এক্সক্লুড করতে হবে যে তার এই ব্যথা। এজটা আমাদের একটা বড় ফ্যাক্টর। যেমন ইন ওয়ার্ল্ড ওয়াইড 60+ এজ ফর এ ফিমেল ইজ অলওয়েজ এ রিস্ক ফ্যাক্টর ফর অস্টিওপোরোসিস। বাট আমরা এই স্টাডিতে দেখেছি এশিয়া প্যাসিফিক রিজনে এই এজ লিমিটটা আরও কম। আমরা লোকাল একটা স্টাডি করেছিলাম বাংলাদেশেই, অ্যারাউন্ড 350 পিপল নিয়ে। সেখানে আমরা মানে খুব উদ্বেগ নিয়ে লক্ষ্য করেছি যে অ্যারাউন্ড 25 থেকে 45 বছর বয়স এদের ভিতরে অস্টিওপেনিয়া ডেভেলপ করে। অস্টিওপেনিয়াটা হলো হাড্ডি, বোন টিস্যু এবং অস্টিওপোরোসিসের মাঝামাঝি একটা স্টেজ, অর্থাৎ বোন টিস্যু নর্মালের চেয়ে কমে গেছে কিন্তু অস্টিওপোরোসিস ডেভেলপ করেনি। এই স্টেজটা হচ্ছে 25 থেকে 45, যেটা কিনা আমাদের রিপ্রোডাক্টিভ এজ, এই বয়সে সবাই অ্যাক্টিভ থাকে সবচেয়ে বেশি। অথচ এই এজে আমরা লক্ষ্য করেছি যে বোন টিস্যু, বোন মাস অনেক কমে গেছে, যেটা কিন্তু খুবই উদ্বেগজনক। এবং অ্যাবাভ 45 to 65-এর মধ্যে আমরা 40% পেশেন্ট পেয়েছি যারা অস্টিওপোরোসিস ডেভেলপ করে গেছে। সো বাংলাদেশের ক্ষেত্রে ফিমেল হলে আমরা এজ 50+ হলেই সেটাকে একটা হাই রিস্ক ফ্যাক্টর হিসেবে নিয়ে নেব। আমার চেম্বারে বা আমার কাছে যদি একটা মানুষ আসে যার বয়স 50+, অবশ্যই আমার মাথায় রাখতে হবে তার অস্টিওপোরোসিস ডেভেলপ করে গেছে কিনা।
কারণ এর সাথে অনেক কিছু জড়িত। আর যারা আমরা আর্লি এজে অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া পাচ্ছি, এদের অ্যারাউন্ড 40% লেটার অন 45 বা 50+ এজে গিয়ে অস্টিওপোরোসিস ডেভেলপ করছে। জি, তার মানে আসলে এখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে এই অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের কথা যেটা বলছেন। তার মানে বয়স্কদের প্রধান ঝুঁকিটাই রয়েছে এই হাড় ক্ষয়ের। যাদের আগে থেকে শুরু হয়ে যায় তারা বেশি আসলে ভোগেন এই সমস্যাটা নিয়ে। একটু জানতে চাও, যাদের অলরেডি অস্টিওপোরোসিস হয়ে গেছে বা হাড় ক্ষয় হয়ে গেছে, তাদের যদি আপনারা ডায়াগনোসিস করেন যে তিনি অস্টিওপোরোসিসের রোগী, সেক্ষেত্রে তার জন্য কি চিকিৎসা বা পরামর্শ থাকে? আচ্ছা, যদি কারো ডায়াগনোসিস হয়ে যায় অস্টিওপোরোসিস, তাহলে আমি বলবো সেটা তার সাথে একই সাথে বেনিফিশিয়ালও বটে। কারণ তখন আমরা তাকে যে অ্যালার্টগুলি করা দরকার, যেমন সাবধান থাকতে হবে, ভারী কাজ, ভারী ওজন তোলা, এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। এবং একই সাথে আমরা তাকে কিছু মূলত নন ফার্মাকোলজিক্যাল এবং ফার্মাকোলজিক্যাল বোথ ধরনের ওয়ে অফ ট্রিটমেন্ট আছে যেগুলো তাকে অ্যাপ্লাই করা যাবে। কিছু মেডিসিন আছে যেগুলি অস্টিওপোরোসিস ইমপ্রুভ করে, হেলদি লাইফস্টাইল অ্যাডভাইস করতে হবে এবং তাকে আরও যেসব সাবধান করতে হবে, যেমন স্লিপারি জায়গা দিয়ে হাঁটাচলা খুব কেয়ারফুল থাকতে হবে, ঝাঁকুনিওয়ালা রাস্তা, ঝাঁকুনিওয়ালা ট্রান্সপোর্ট অ্যাভয়েড করতে হবে এবং সেই রকম বয়স্ক মানুষদের জন্য ওয়াকিং স্টিক বা কেন ইউজ করা বেনিফিশিয়াল হবে। এবং টাইম টু টাইম আমরা সাইড বাই সাইড ইমপ্রুভমেন্টের জন্য যেসব মেডিকেশন সেগুলি স্টার্ট করব। এটা আসলে একটা লং ডিসকাশন। তবে মূলত মিল্ক প্রোডাক্টস এগুলোর মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে, এগুলি অস্টিওপোরোসিসের পেশেন্টদের রেগুলার খাদ্য তালিকায় থাকা উচিত। প্রতিদিন 30 মিনিট সূর্যের আলো শরীরের জন্য অনেক বেনিফিশিয়াল, সেটা থাকা উচিত। একই সাথে আমাদের কিছু ভিটামিন ডি এবং ক্যালসিয়াম রেগুলার রিকোয়ারমেন্ট থাকলে সেগুলো ওয়ান ওয়ে আর অ্যানাদার আমাদের মেকআপ করতে হবে, সেটা খাদ্যের মাধ্যমে হোক কি মেডিসিনের মাধ্যমে হোক। এই জিনিসগুলো আমরা যদি কন্টিনিউ রাখতে পারি, অস্টিওপোরোসিস কিন্তু ইমপ্রুভ করে। এমন না যে যার একটা অস্টিওপোরোসিস হয়ে গেছে তার আর অস্টিওপোরোসিস বোন ডেন্সিটি আর বাড়বে না, কখনো তা নয়। আমরা দেখেছি উইথ অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেল ট্রিটমেন্ট অস্টিওপোরোসিস থেকে অস্টিওপেনিয়া অর্থাৎ সে কিন্তু লেভেল আপ হয়, আস্তে আস্তে ডেন্সিটি কিন্তু বাড়ে। এবং আমাদের বেশ কিছু পেশেন্ট গ্রুপ আছে যারা ফুল টার্ম মেডিকেল ম্যানেজমেন্টের পরে তার বোন ডেন্সিটি অনেক ইমপ্রুভ করে গেছে, সিমটম অনেক কমে গেছে এবং তারা মোটামুটি রেগুলার নর্মাল লাইফস্টাইল মেনটেন করছে। তার মানে ইমপ্রুভমেন্টেরও সুযোগ রয়েছে যদি অবশ্যই সুযোগ রয়েছে, যদি টাইমলি ডায়াগনোসিস হয় এবং সেটাকে আমরা ফোকাস করতে পারি। জি, অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় নিয়ে আরও শুনবো। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি থেকে ফিরছি আবার। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম বয়স্ক রোগীদের হাড়ের যে ঝুঁকি, তার কি চিকিৎসা এবং প্রতিরোধ সে বিষয়টি নিয়ে, এবং সাথে রয়েছেন ডাক্তার তানভীর রহমান, অ্যাসোসিয়েট কনসালটেন্ট অর্থোপেডিক্স, ট্রমা ও স্পাইন সার্জারি, আজগর আলী হাসপাতাল। বিরতির পর আবারও ফিরলাম। ডাক্তার তানভীর রহমান, আপনার কাছে কথা বলছিলাম বিরতির আগে অস্টিওপোরোসিস নিয়ে, এবং আপনি বলছিলেন যে যদি টাইমলি ডায়াগনোসিস করা যায় এবং ফোকাস করা যায় সেক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের সুযোগ রয়েছে অস্টিওপোরোসিসে। এর আগে আপনি বলছিলেন যে বারবার ফ্র্যাকচারের একটা বিষয় থাকে বয়স্কদের ক্ষেত্রে, এবং বিশেষ করে যারা এই হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিসে ভুগছে। একটু ফ্র্যাকচার নিয়ে শুনবো, কিভাবে ফ্র্যাকচারগুলো হয় এবং শরীরের কোন অংশে মূলত ফ্র্যাকচার এভাবে খুব ইজিলি হয়ে যেতে পারে? অস্টিওপোরোটিক ফ্র্যাকচার বা যেটা নিউ টার্ম হয়েছে ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার, এটা খুব সামান্য কিছু থেকেই হয়ে যেতে পারে। ধাক্কা খেয়ে পড়ে গেল, সাথে সাথে একটা বোন ফ্র্যাকচার হয়ে গেল। এবং এমনও হতে পারে বিছানা থেকে ওঠার সময় হঠাৎ প্রচণ্ড কোমরে ব্যথা, পরে দেখা গেল যে ভার্টিব্রা একটা বোন ফ্র্যাকচার হয়ে গেছে। মানে নর্মালি বিছানা থেকে উঠতে কারো ফ্র্যাকচার হওয়ার কথা নয়, কিন্তু যাদের অস্টিওপোরোসিস থাকে তারা এই ঝুঁকিতেও থাকে। বা অনেক সময় অনেকে বিভিন্ন পেইন বা এই পারপাজে ফিজিওথেরাপি নিতে যায়, ফিজিওথেরাপি নিতে গিয়ে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, মানে সামান্য রেজিস্ট সেই বোনটা করতে পারছে না। এটাকে আমরা ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার বলি, যে সাধারণ একটা দাঁড়ানো মানুষ পড়ে গেল, সেখান থেকে একটা হাড্ডি ভেঙে গেল। এটাই হলো ডেফিনেশন, যে ট্রিভিয়াল ফোর্স ইজ সাফিসিয়েন্ট এনাফ টু কজ এ ফ্র্যাকচার। তো অস্টিওপোরোটিক পেশেন্টদের মধ্যে ফ্র্যাকচার প্রবণতা অসম্ভব বেশি, এবং সবচেয়ে বেশি আমরা যেটা পাই কবজি কলিস ফ্র্যাকচার বলি আমরা। পড়ে যায়, হাতটাকে প্রিভেন্ট করার জন্য মাটিতে হাতটা দিয়ে ব্যালেন্স করতে যায়, হাতটা ভেঙে যায়। আরেকটা আমরা পাই, আমরা অনেক সময় খেয়াল করি যে আমাদের বয়স্ক দাদি নানি গ্রামের বাড়িতে যারা থাকেন আস্তে আস্তে ঝুঁকে যাচ্ছে,
আমরা বলি যে কুঁজো হয়ে যাচ্ছে, বয়স হয়ে গেছে তাই কুঁজো হয়ে গেছে, কিন্তু যদি এটাকে প্রপার অ্যাসেস করা যায় তাহলে দেখা যাবে যে তার মাল্টিপল ভার্টিব্রা ফ্র্যাকচার হয়ে গেছে এবং সেগুলো আস্তে আস্তে ফ্র্যাকচার হয়ে দেবে যাচ্ছে, যে কারণে কিনা মানুষটা কিন্তু ঝুঁকে যাচ্ছে। কেউ কিন্তু বুঝতে পারছে না, রোগী হয়তো বলছে আমার পিঠে ব্যথা করে, কিন্তু সে যে একটা ফ্র্যাকচারের মধ্যে দিয়ে যাচ্ছে এটা কিন্তু ডায়াগনোসিসই হচ্ছে না। সো এশিয়া প্যাসিফিক রিজনে আমরা দেখেছি অনলি 1/3 অফ দ্য পেশেন্টস যারা ফ্র্যাকচারের কারণে ডাক্তার পর্যন্ত পৌঁছায়, 2/3 পেশেন্টকে জন্য ডাক্তার কাছে আসেই না। হয় এরা ডায়াগনোসিস করতে পারে না, অথবা কোমর ব্যথা বা মেরুদণ্ডের ব্যথাটাকে ন্যাচারাল মনে করে আস্তে আস্তে ঝুঁকে যায়, অথবা দেখা যায় যে কবিরাজি চিকিৎসা করে, অনেকে ছোটোখাটো চিকিৎসাকে তো ইগনোরই করে। সো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মাত্র 1/3 পোর্শন আমাদের কাছে আসছে, এবং সবচেয়ে বেশি যেটা আমরা পাচ্ছি অ্যারাউন্ড রিস্ট ফ্র্যাকচার পাচ্ছি, মেরুদণ্ডের ভাঙা পাচ্ছি, আমরা যেটা হিউমেরাস বলি আর্ম বোন সেটা ফ্র্যাকচার পাচ্ছি, এবং ফিমার ফ্র্যাকচার পাচ্ছি প্রক্সিমালি। এই এরিয়াগুলি মোস্ট কমন, কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা মাত্র 1/3 আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দিতে পারছি, 2/3 কিন্তু আনডায়াগনোস থেকে যাচ্ছে। এবং আরও যেটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই যে আমরা যে 1/3 আমরা ডায়াগনোসিস করছি, এই পেশেন্ট কিন্তু একটা ফ্র্যাকচারই থেমে নেই, একই পেশেন্টের রিকারেন্ট এবং মাল্টিপল ফ্র্যাকচারের চান্স মোর দ্যান 25%, অর্থাৎ এরা লাইফ টাইমই একটা রিস্কে থেকে যাচ্ছে যে ওয়ান আফটার ওয়ান ফ্র্যাকচার হওয়ার জন্য। এটা কিন্তু খুবই উদ্বেগজনক, এবং আমি বলবো যে এটা তার মানে আসলে যিনি এই যে বলছেন একবার ফ্র্যাকচার হচ্ছে তার আবার হওয়ার চান্স থাকছে, এবং তার এই যে হাড়গুলো ক্ষয় হয়ে যাচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছে, সেজন্যই এটার আসলে চান্স বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি কেউ এরকম রোগী আসে আপনাদের কাছে যে ফ্র্যাকচার হয়েছে এবং আপনি সাথে ডায়াগনোসিস করলেন যে সেটা আসলে অস্টিওপোরোসিসের জন্য, তো পাশাপাশি তো অস্টিওপোরোসিসের চিকিৎসা শুরু হয়ে যায় তার, এবং ফার্দার এই সব ফ্র্যাকচার যেন না হয় সেই জন্য কি কোনো পরামর্শ রোগীর জন্য থাকে কিনা? নর্মালি চিকিৎসাগুলি আমরা ফ্র্যাকচারগুলি থাকলে বা ফ্র্যাকচার আসলে সেই রিলেটেড সেটা অপারেশন লাগতে পারে, নাও লাগতে পারে, সেই ম্যানেজমেন্ট শুরু হয়, এবং একটা নির্দিষ্ট টাইম গ্যাপের পরে আমরা অস্টিওপোরোসিসের ম্যানেজমেন্টটাও শুরু করে দিই, এবং একই সাথে তাকে হোল জিনিসটা কাউন্সেলিং করে বোঝাতে হয়, বা তারও আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকা জরুরি যে আমার আবারও ফ্র্যাকচার হওয়ার চান্স আছে, বা আমার যে ফ্র্যাকচারটা হয়েছে এটা ইউনিয়ন হতেও কিন্তু দেরি হবে, কারণ অস্টিওপোরোটিক বোন ইউনিয়ন কিন্তু দেরি হবে। ন্যাচারাল একটা হেলদি বোন ফ্র্যাকচারের পর যত র্যাপিডলি ইউনিয়ন হবে, অস্টিওপোরোটিক বোন কিন্তু হবে না, এটা কিন্তু ন্যাচারালি একটু দেরি হবে। সো ওভারঅল কাউন্সেলিং করা থাকলে এবং পেশেন্ট যদি অ্যাওয়ার হয়, সেই পরিমাণ নির্দেশ মেনে চলে, তাহলে রেজাল্ট খুবই ভালো। কিন্তু এখানে আমি একটা খুব দুঃখজনক কথা বলতে চাই যে ছোট লিম্ব ফ্র্যাকচার যদি হয় হাত পা, সেটার একরকম আউটকাম, কিন্তু অ্যারাউন্ড হিপ ফ্র্যাকচার এবং স্পাইন ফ্র্যাকচার এটা কিন্তু সবচেয়ে ডেডলি। কারণ একটা অস্টিওপোরোটিক, সাপোজ একটা 60 বছর বয়স্ক মহিলা পড়ে গিয়ে তার হিপ বোন ভেঙে গেল, বা অ্যারাউন্ড হিপ জয়েন্ট একটা ফ্র্যাকচার হলো, এটার আউটকাম কিন্তু খুব একটা ভালো নয়। কারণ আমরা যদি সার্জারি লাগে, আমরা অপারেশন করলাম, একটা ইমপ্ল্যান্ট দিলাম, আমরা আশা করব যে উনি সব ভালো হয়ে যাবে, হাঁটবে, কিন্তু সিনারিটা কিন্তু সবসময় এরকম হয় না। কারণ মানে দেখেছি আমরা যে একটা পেশেন্ট অস্টিওপোরোটিক ফ্র্যাকচারের পর অপারেশন হোক বা না হোক, তার মর্টালিটি রেট অর্থাৎ মৃত্যু ঝুঁকি অনেক বেশি। প্রতি 10 জনের 4 জন সার্জারির পর কোনো না কোনো সময় সে মারা যাচ্ছে, হয়তো ইমিডিয়েটলি সার্জারি না, 1 মাস পর মারা যাচ্ছে, 3 মাস পর মারা যাচ্ছে। সো মর্টালিটি রেট কিন্তু অনেক হাই, এটা হলো ইভেন আফটার সার্জারি। আর উইদাউট সার্জারি রেটটা আরেকটু বেশি। কিন্তু এটা আমি বলতে চাই যে ফ্র্যাকচারের পরে, বিশেষ করে হিপ এবং স্পাইন ফ্র্যাকচারের পরে পেশেন্টকে আমরা যে ট্রিটমেন্টটাই দিই, তার কিন্তু একটা মৃত্যু ঝুঁকি থেকেই যাচ্ছে। জি। সো বেটার ট্রিটমেন্টের আগে আমরা যদি এটাকে প্রিভেন্ট করতে পারি, সেটা সবচেয়ে ভালো। জি, তার মানে বারবার প্রিভেনশনের কথা উঠে আসছে। বারবার প্রিভেনশনের কথা আসছে। জি, যে এই রোগগুলো বা অস্টিওপোরোসিস হয়ে যাওয়ার পরে চিকিৎসা বা ফ্র্যাকচার হয়ে যাওয়ার পরে চিকিৎসার পরেও কিছু রিস্ক থেকে যায় রোগীদের ক্ষেত্রে, এবং আপনি যেটা বলছিলেন যে অপারেশন করার পরেও রোগীর মৃত্যু ঝুঁকি থেকে যায়। সেই ক্ষেত্রে এবার চলে যাব আমি প্রতিরোধ বা প্রিভেনশনের বিষয়টা। বারবার যেহেতু উঠে আসছে, এই প্রিভেনশনটা কখন শুরু হওয়া উচিত? আমরা বলি যে একটা মানুষ লম্বা হয় 18, 20, 22 বয়স পর্যন্ত লম্বা হয়, এরপর আর লম্বা হয় না। লম্বা না হলেও তার কনজিউম কিন্তু থেমে নেই, তার বোনস কিন্তু কনজিউম করে যাচ্ছে। সো তার হেলদি লাইফস্টাইল লিড করা খুবই জরুরি। ছোটো বাচ্চাদের একটু খেলাধুলার ব্যবস্থা করা, তাদের নিউট্রিশাস ফুড দেওয়া, খাবারের কথা যদি বলেন মিল্ক এবং মিল্ক রিচ যেসব প্রোডাক্ট, সেগুলি এনকারেজ করতে হবে বাচ্চাদের। মাছ খুবই উপকারী, মাছের কাঁটা আরও উপকারী, যদিও কাঁটা খাওয়া সম্ভব নয়, তারপরও অ্যাডভাইস থাকবে যেন বাচ্চাদের এবং ইয়াং অ্যাডাল্টরা
ফিশ খাওয়ার হ্যাবিট করে, বিশেষ করে ছোটো মাছ হলে খুবই ভালো। মাংসের চেয়ে কিন্তু মাছ অনেক উপকারী এবং প্রোটিন জাতীয় হাই প্রোটিন ডায়েট খুবই বোন কনজিউম এবং বোন কোলাজেন প্রোডাকশনের জন্য খুবই উপকারী। এবং আমাদের অ্যাভয়েড করতে হবে যেগুলি, স্মোকিং অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহলিজম অ্যাভয়েড করতে হবে, এবং অতিরিক্ত তেল চর্বি এবং যেটা এখনকার মডার্ন ছেলেমেয়েদের খুব পছন্দ ফাস্ট ফুড, এগুলো কিন্তু অ্যাট দি এন্ড হার্মফুল ইন ভেরিয়াস ওয়ে। নট অনলি যে আমাদের কার্ডিয়াক প্রবলেম হবে, আমাদের ডায়াবেটিস হবে, প্রেশার হবে, এর বাইরেও যেটা সমস্যা হয় আমাদের বোন কনজিউম কমে যায়। আরেকটা জিনিস যেটা হরমোন ডিপ্লেশন রিলেটেড যে ইস্যুগুলি আমরা পাই, পোস্টমেনোপজাল সিনড্রোম বলি, এগুলো অ্যাসেসমেন্টের সাথে সাথে আমাদের অস্টিওপোরোসিসটাও অ্যাসেসমেন্ট করে নিতে হবে যে এই পেশেন্টের এই সিমটমগুলি আছে, তার কিন্তু হাড় ক্ষয়ও থাকতে পারে, যেহেতু হোল সিস্টেমটা ইনভলভড হরমোন ডিপ্লেশনের সাথে। এবং সেই অনুযায়ী আমরা যদি প্রোটেকশন নিই, আমরা যদি 45 এজেও আমরা প্রোটেকশন নেই, আমরা কিন্তু লেটার অন গেইন করবো। সো ওই এজেও যদি আমরা অস্টিওপোরোসিস ডায়াগনোসিস করে ফেলি, এতে ভয় পাওয়ার কিছু নেই, তখনও আমাদের টাইম আছে ওটাকে ট্রিটমেন্ট করে বোন মাস বাড়ানো। সো এবং যারা হাই রিস্ক, আমি বলবো যে আমাদের বাংলাদেশে বা এশিয়া প্যাসিফিকে এটার এখনও ওইরকম ডেভেলপমেন্ট হয়নি যে আমাদের কোনো স্ক্রিনিং সেন্টার নেই। আমরা রাস্তাঘাটে দেখি যে ডায়াবেটিস বিপি মাপার জন্য স্টল নিয়ে আছে বা হেলথ স্ক্রিনিং বিভিন্ন প্যাকেজ থাকে, সেখানে কিন্তু অস্টিওপোরোসিস ডায়াগনোসিসের কোনো প্যাকেজ থাকে না বা কোনো টেস্টও থাকে না, একটু এক্সপেন্সিভ। তো কোনোভাবে কোনোদিন যদি এগুলোকে ইনক্লুড করা যায়, তাহলে আমরা হাই রিস্ক গ্রুপটাকেও আমরা ডায়াগনোসিস করতে পারবো এবং সেই অনুযায়ী অ্যাট দ্যাট পয়েন্ট আমরা প্রিভেনশন স্টার্ট করতে পারবো। জি, যেহেতু ফিমেলদের ক্ষেত্রে যে হরমোনাল ইস্যুর কথা বললেন, একটু জানতে চাওয়া, বিভিন্ন ডিজিজ বা বিভিন্ন কারণে কিন্তু হরমোনাল ঔষধ নিতে হয় অনেককে, এবং বিভিন্ন ধরনের মেডিসিন অনেকে অনেক কারণে নিয়ে থাকেন, সেগুলোর মাধ্যমে আসলে হাড় ক্ষয়ের কোনো ঝুঁকি রয়েছে কিনা? অসুখ বা বেশ কিছু ডিজিজে আমাদের হরমোনাল ম্যানেজমেন্ট দেওয়া লাগে, যেমন স্টেরয়েড কমনলি নামে পরিচিত, বিভিন্ন ফর্মে বিভিন্ন মেডিসিনে স্টেরয়েড পাওয়া, মানে বিভিন্ন ফর্মে সেগুলি আমাদের বেশ কিছু লাইফ থ্রেটেনিং ডিজিজে আমাদের ইউজ করা লাগে। কিন্তু একই সাথে এটাও মাথায় রাখতে হবে যে লং টার্ম ইউজ অফ দিস হরমোনাল এজেন্টস কুড লিড টু অস্টিওপোরোসিস। এবং কমনলি আমাদের স্টেরয়েড কখন লাগে, আমরা ডেঙ্গুতে একটা সার্টেন স্টেজে দেই, খুব বেশি সময় দেই না, বাট দেওয়া লাগে। এটা লিমিটেড ইউজ ইউজুয়ালি খুব বেশি প্রবলেম ক্রিয়েট করে না, কিন্তু লং টাইম ইউজ দেখা যায় অ্যাজমার পেশেন্টদেরকে দিয়ে দেওয়া হয় যে খাচ্ছে তো খাচ্ছে, বা ক্রনিক পেইনের পেশেন্টকে আমরা পাই যে চলবে স্টেরয়েড প্রেসক্রিপশন চলছে, উনি 5 বছর ধরে খেয়েই যাচ্ছে। এইভাবে আনকন্ট্রোলড কন্টিনিউয়াস যদি স্টেরয়েড জাতীয় মেডিসিন খাওয়া হয়, তো তার অস্টিওপোরোসিসের ঝুঁকি অনেক বেড়ে যায়। কারণ এগুলো মেকানিজম অফ অ্যাকশন এমন যে হাড্ডি বোনস থেকে ক্যালসিয়াম বের হয়ে আসে এবং কোলাজেন স্ট্রাকচারটা যেটা বোনসের, এগুলো গ্র্যাজুয়ালি উইক হয়ে থাকে। সো ক্রনিক ইউজারদের জন্য অবশ্যই, ইফ সেই পেশেন্টকে যদি এমন হয় যে তার এই স্টেরয়েডটা তাকে নিতেই হচ্ছে, তার হাতে অপশন নাই, সেক্ষেত্রে তার অবশ্যই সাপ্লিমেন্ট হিসেবে ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং আদার্স যেগুলি মেজারমেন্ট আমাদের নিতে হবে অস্টিওপোরোসিস, সাইড বাই সাইড কন্টিনিউয়াসলি চলা উচিত। আর যদি পসিবল হয় যে স্টেরয়েডাল থেকে নন স্টেরয়েডাল মেডিসিনে শিফট হওয়ার বা চান্স থাকে যে ইন্টারমিডিয়েন্ট আমরা গ্যাপ দিয়ে দেখতে পারি কিনা, অবশ্যই সেই এই অপশনগুলি আমাদের চিন্তা করতে হবে। জি, অবশ্যই। এই অস্টিওপোরোসিস এবং হাড়ের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আরও শুনবো আপনার কাছ থেকে। আরও একটি বিরতির সময় হয়ে গেছে। দর্শক, বিরতির পর আবারও চলে আসলাম আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। কথা বলছিলাম বয়স্ক ব্যক্তিদের হাড়ের স্বাস্থ্য ঝুঁকি এবং তার চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে। সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ তানভীর রহমান। চলে যাচ্ছি আবার ডাক্তার তানভীর রহমান আপনার কাছে। বিরতির আগে বলছিলেন আসলে হাড় ক্ষয়ের কী কারণ রয়েছে, কীভাবে খাদ্যাভ্যাস করলে আসলে অনেকটাই প্রিভেন্ট করা যায়, এবং কিছু ওষুধের কথা আপনি বলছিলেন যে ক্ষেত্র বিশেষে যদি দেয়া লাগে সেই ক্ষেত্রে কিছু প্রিকশন নিয়ে আসলে এই ওষুধগুলো খাওয়া উচিত, যাতে ওষুধের কারণে যে সাইড ইফেক্টগুলো হয়, হাড় ক্ষয়, সেটা অনেকটাই রোধ করা যায়। প্রতিরোধের কথা তো বারবার উঠে আসছে, চিকিৎসার কথাও বারবার উঠে আসছে, এবং চিকিৎসাটা আপনি বলছেন যারা অস্টিওপোরোসিসে ভুগছে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, এবং যারা অলরেডি ফ্র্যাকচার হয়ে যায় তারাও বিভিন্ন কমপ্লিকেশনে ভোগেন। আমাদের দেশের মানুষের কিন্তু একটা দেখা যায় অর্থনৈতিক একটা চাপ হয়ে যায় চিকিৎসাটা, কারণ আমাদের দেশের মানুষের পকেটের পয়সা খরচ করে চিকিৎসা করতে হয়। তো সেই ক্ষেত্রে একটু জানতে চাওয়া, এই ধরনের চিকিৎসাগুলো কতটা ব্যয়বহুল, এবং আসলে আর কি করলে এই ব্যয় অনেকটা কমিয়ে আনা সম্ভব? আমরা চিকিৎসাটা দেখি, কিন্তু চিকিৎসার পিছনে যে খরচ বা সেই ফ্যামিলিটার যে কি সাফারিং, এটা কিন্তু আমরা দেখি না। একটা বয়স্ক মানুষ, কারো মা, কারো দাদি,
কারো বাবা। বাসায় তিনি একটা ভালো কাজ করছিলেন, সব কিছুই রান্নাবান্না ওনাকে করতে হচ্ছে, উনি বাচ্চা দেখাশোনা করছেন, রান্নাবান্না করছেন। হঠাৎ করে বাথরুমে পিছলে পড়ে গিয়ে তার হিপ ভেঙে গেল বা কোমর ভেঙে গেল। এখন এই তো একটা অ্যাক্টিভ একটা মানুষ হঠাৎ করে ডিজেবল হয়ে গেল। সেখান থেকে তাকে হাসপাতালে আনা, তার ডায়াগনোসিস হলো যে হ্যাঁ ফ্র্যাকচার। এরপর ফ্র্যাকচার সার্জারি করা হলো, বেশ কিছু পয়সা খরচ হয়ে গেছে, সার্জারি হয়ে গেছে, বাট পেশেন্ট কিন্তু হাঁটছে না। কারণ ইমিডিয়েটলি অপারেশনের পরই হাঁটবে তা তো পসিবল না। কোথায় ভেঙেছে সেটা ইম্পর্টেন্ট, বাট এমন যদি হয় হিপ ফ্র্যাকচার সাপোজ, তা তো বেশ কিছুদিন রেস্টে থাকতে হবে, গ্র্যাজুয়ালি তাকে আবার হাঁটা শেখার মতো করে হাঁটতে হবে, পেইনটাকে ম্যানেজ করতে হবে, অপারেশন জনিত কিছু রেস্ট্রিকশন থাকে সেগুলিকে মানতে হবে। যদি সব কিছু ভালো চলে, আমরা ধরে নিই যে তার সব কিছু ভালো মতো হয়েছে, খুব ভালো সার্জারি হয়েছে, পেশেন্টের কোনো কমপ্লিকেশন হয়নি, তাও 3 থেকে 6 মাস লেগে যাবে তার অ্যাক্টিভ লাইফে ফিরতে। এবার আমরা যদি চিন্তা করি একটা টোটাল কস্ট, যে সে হাসপাতালে গেল, অপারেশন হলো, অপারেশনের পর বাসায় আসলো, মোটামুটি 3 মাস অ্যাক্টিভ লাইফ থেকে দূরে থাকলো, ফ্যামিলিটার উপরে কী পরিমাণ বার্ডেনটা যায়। সেই মহিলা যে কাজগুলি করতেন বা সেই পুরুষ মানুষটি যে কাজগুলি করতেন সেগুলো আর কাউকে দিয়ে করতে হচ্ছে, তাদেরকে কোনো না কোনোভাবে কম্পেনসেট করতে হচ্ছে, বা ফ্যামিলির আরেকজন আর্নিং মেম্বারকে হয়তো ছুটি নিয়ে বাসায় থাকতে হচ্ছে। রোগীর পিছনে তাদের একটা এক্সপেন্ডিচার যাচ্ছে, রোগীর মেডিসিন, রোগীর রিহ্যাবিলিটেশন, আবার অ্যাক্টিভ লাইফে ফিরতে যে সময়টা, দীর্ঘ সময় যে ফিনান্সিয়াল বার্ডেন, এটা কিন্তু আমাদের হিসাবে থাকে না। আমরা খালি অপারেশনের খরচটা চিন্তা করি যে হ্যাঁ অপারেশন হয়েছে, এত টাকা লেগেছে, রোগী বাসায়। এরপর যে কন্টিনিউয়াস তার পিছনে খরচ চলতেই আছে 3 থেকে 6 মাস। সো এটা একটা সাইলেন্ট ওয়ারের মতো, যে এর পিছনে আমাদের কত বড় একটা ফিনান্সিয়াল অ্যামাউন্ট চলে যাচ্ছে অস্টিওপোরোটিক ফ্র্যাকচারের পিছনে, যেটা কিনা প্রিভেন্টেবল। এবং প্রিভেন্ট করতে পারলে এই হিউজ এক্সপেন্ডিচারটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। এবং এই এক্সপেন্ডিচারটা কিন্তু আমাদের এই রিজনে গভর্নমেন্ট নিচ্ছে না, এই এক্সপেন্ডিচারটা কিন্তু প্রতিটা ফ্যামিলি ক্যারি করতে হচ্ছে, পার্সোনালি ক্যারি করতে হচ্ছে, কেউ এটা স্পন্সর করছে না। সো এটাকে যদি আমরা প্রিভেন্ট করতে পারতাম, এই বিগ অ্যামাউন্ট অফ মানি আমরা কনজার্ভ করতে পারতাম, সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারতাম। তো ওভারঅল সিনারিও আমরা যদি হিসাব করি, এত হিউজ অ্যামাউন্ট অফ মানি, এটা একটা দেশের 2 বছরের বাজেটের সমান, বাংলাদেশের কয়েক বছরের বাজেটের সমান টাকা আমাদের এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে জাস্ট এই ফ্র্যাকচার রিলেটেড ফিনান্সিয়াল বার্ডেনের পিছনে। সো ইটস কোয়াইট লার্জ অ্যামাউন্ট অফ মানি। জি, তার মানে আসলে এই যে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইস্যু একটা মানুষের, আপনি যেটা বলছিলেন যে একটা পুরো ফ্যামিলিকে একটা ফাইন্যান্সিয়াল বার্ডেনের উপর দিয়ে যেতে হয়, বিশেষ করে আমাদের মতো দেশে যে কোনো একটা পরিবার। এই নয় যে এটার পরে সব রোগী ভালো হবে, জি, এটা আমি বারবার বলছি যে এই এত কিছু খরচ করার পরও 40% পেশেন্ট কিন্তু হিপ ফ্র্যাকচারের পরে মারা যাবে। এবং ডিসএবিলিটির একটা কথা আমি আসলে যাচ্ছিলাম আপনার কাছে, যে অনেকের তো ডিসএবিলিটিও তৈরি হয়ে যায় এবং সেই লোকটা দেখা যায় পরিবারের উপর একটা বোঝার মতো হয়ে যায়, এবং পরিবারের লোকজনও তাদের মানে এই যে অর্থনৈতিক চাপ এবং একজন বোঝার মতো একটা লোককে পালছে, সেটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল বিষয়ে গিয়ে দাঁড়িয়ে যায় সেই রোগীর ক্ষেত্রে। সেই ডিসএবিলিটি নিয়ে একটু শুনবো, যে এই ধরনের ডিসএবল রোগীদের জন্য আসলে কি করণীয়। এটারও একটা বড় অলরেডি স্টাডি হয়ে গেছে, যে রোগীগুলা অপারেশনের পরে ভালো আছে, মারা যায়নি, এই অপারেশনের পরে তাদের অ্যাক্টিভ লাইফে কিন্তু সবাই ফিরতে পারছে না। দেখা যায় যে যারা ওয়ার্কিং বা চাকরিজীবী, অনেকেই চাকরি থেকে অবসর নিয়ে নেন, অনেকেই চিন্তা করেন না আমি অ্যাক্টিভ লাইফে আর থাকবো না, আমি ডেস্ক জবে ফিরে যাব। এরকম অ্যারাউন্ড 60% কিন্তু তার অ্যাক্টিভ লাইফ থেকে ফিরে আসছে। অর্থাৎ যে এই যে একটা বড় পপুলেশন, তাদের 60% তার কন্ট্রিবিউশনটা করতে পারছে না। এবং এই কন্ট্রিবিউশনটা না করার ফলে যেটা হচ্ছে, তারা হয়তো দেখা যাচ্ছে চাকরি ছেড়ে বাসায় চলে আসছেন, বা বাসাতেও যে কাজটা ওনার করার কথা সেটাও ঠিকমতো করতে পারছেন না, বা করতে গেলেও উইথ সাপোর্ট করা লাগছে। মোট কথা একটা ন্যাচারাল জিনিস তো অপারেশনের পর কখনোই আগের মতো হবে না, কোনো না কোনো ফর্মে তার কিছু রেস্ট্রিকশন থাকবেই। এবং এই ডিসেবিলিটিগুলো ম্যানেজ করা এটা কোয়াইট ডিফিকাল্ট, বিশেষ করে যারা ছোট পরিবার, যাদের পরিবারের সদস্য কম, তাদের জন্য এটা অনেক অনেক কষ্ট। অনেকেই বলে যে স্যার আমি এখন কি করব, কি করে খাবো, আমি তো বাসার একমাত্র আর্নিং ছিলাম, 6 মাস ধরে আমি বসা, এখন এটা সব কিছুর আসলে উত্তর নেই। তারপরও সব কিছুর পরও আমাদের আসলে এখনও আমাদের দেশে এরকম কোনো প্রোগ্রাম চালু হয় নাই যে ডিসেবল যারা ওয়ান সাইডে ডিসেবল হয়ে আছে, তার তো ব্রেন ওয়ার্কিং, তাদেরকে আমরা যদি সেই রকম কোনো কাজে ইনভলভ করতে পারতাম যেখানে তিনি তার জ্ঞান নলেজটা অ্যাপ্লাই করবেন, এরকম যদি কোনো রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম থাকতো, তাহলে হয়তো তারা অনেক উপকৃত হতো।
এরকম তো আমাদের এবং সরকারিভাবে যদি হ্যাঁ, কোনো এরকম যদি পৃষ্ঠপোষকতা থাকে পৃষ্ঠপোষকতা থাকতো তাহলে তাদেরকে আমরা ইউজ করতে পারতাম। মানে তার মোবিলিটি কমে গেছে মানে এই নয় যে তিনি ইউজলেস হয়ে গেছেন। তার তো মাল্টিপল সাইডে তার ইন্টেলেকচুয়াল আছে, হি ক্যান অর শি ক্যান কন্ট্রিবিউট। এবং যেটা আমরা বলি যে জীবনযাপনের পদ্ধতিটা একটু উন্নত হয় তখন যদি একজনকে রিহ্যাবিলিট করা যায় এবং তার পরিবারের কাছেও তিনি বোঝা হিসেবে থাকেন না। আসলে এই যে হাড়ের বিভিন্ন ঝুঁকি এবং একটা ঝুঁকি থেকে একটা পরিবার কতটুকু সমস্যার মধ্যে পড়তে পারে পুরোটাই কিন্তু উঠে এসেছে আজকের এই আলোচনা থেকে। আসলে একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে বাকি বিষয়গুলো আপনার কাছে শুনছি। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আজকের আয়োজনে আরোগ্য নিকেতনে, এবং আজকের আয়োজনে আমরা কথা বলছি বয়স্ক ব্যক্তিদের হাড়ের স্বাস্থ্য ঝুঁকি এবং তার প্রতিরোধ নিয়ে, চিকিৎসা নিয়ে, এবং বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ তানভীর রহমান। চলে যাচ্ছি আবার আপনার কাছে, এবং আমরা আজকে আয়োজনে পুরোটা সময় শুনলাম আসলে বয়স্কদের যে হাড়ের ঝুঁকি এবং অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের কী কী কারণ, কিভাবে প্রতিরোধ করা যায় অনেকটাই আপনি বলেছেন। একটু জানতে চাওয়া, যেহেতু বয়স্কদের নিয়ে কথা বলছি, দেখা যায় যারা একটু বয়স্ক তাদের অনেকেরই ডায়াবেটিস থাকে, হাই প্রেশার থাকে, ব্লাড প্রেশার থাকে, অথবা অ্যাসোসিয়েটেড আরও অনেক ডিজিজ থাকে, হার্টের ডিজিজ থাকে, অনেকে থাইরয়েডের সমস্যা থাকে। অন্য কোনো রোগের সাথে আসলে হাড় ক্ষয়ের বা এই যে বয়স্কদের হাড়ের যে ঝুঁকি সেটা বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? সাধারণত যেটা হয়, আমরা আমাদের ডে টু ডে প্র্যাকটিসে একটা পেশেন্ট পেলেই জিজ্ঞেস করি আপনার ডায়াবেটিস আছে কিনা, যেগুলো আপনি বললেন, প্রেশার আছে কিনা, থাইরয়েড আছে, এই তিনটা প্রশ্ন খুবই কমন। এর বাইরে অনেক সময় আরও আমরা জিজ্ঞেস করি যে আর কোনো সার্জারি হয়েছে কিনা, আর কোনো মেডিসিন আছে কিনা আপনি নিয়মিত খাচ্ছেন। এগুলি সবগুলি যে অস্টিওপোরোসিসের সাথে ইনভলভ তা নয়, এটা আমাদের একটা গ্রস আইডিয়া দেয় যে পেশেন্টটা কী ধরনের মেডিসিন পাচ্ছে, কী ধরনের প্রসিডিওরের মধ্যে দিয়ে গেছে, যেন আমাদের ডায়াগনোসিসটা ইজি হয়। তো মোস্ট কমনলি যেটা অস্টিওপোরোসিস রিলেটেড ডিজিজগুলো অ্যাসোসিয়েশনের মধ্যে সবচেয়ে বেশি আসে ডায়াবেটিস। ডায়াবেটিস আসলে এমন একটা ডিজিজ শরীরের সব সিস্টেমকে সে ইনভলভ করে, নট অনলি বোনস, হার্ট, ব্রেন, পেরিফেরাল নার্ভ, সেন্ট্রাল নার্ভ, মাসকুলোস্কেলেটাল, সব সিস্টেমকে সে ইনভলভ করে। সো সব ডিজিজের সাথেই ডায়াবেটিসের একটা অ্যাসোসিয়েশন থাকে। এর সাথে সাথে আমাদের আরও কিছু অ্যাসোসিয়েশন অটোমেটিক চলে আসে, যেমন পেশেন্ট যদি স্ট্রোকের পেশেন্ট হয়, তো স্ট্রোকের পেশেন্টের অস্টিওপোরোসিস ডেফিনেটলি থাকে, কারণ স্ট্রোকের পর যখন পেশেন্টটা ডিসেবল থাকে বেশ কিছুদিন, তার মুভমেন্ট কম থাকে, তাকে হয়তো থেরাপি দিতে হয়। এই পেশেন্টগুলির খুব যেহেতু মানে ল্যাক অফ মুভমেন্ট থাকে, যেটা আমি আগে বলেছিলাম যে মুভমেন্ট ইজ ইম্পর্ট্যান্ট। ল্যাক অফ মুভমেন্ট থাকলে হেলদি বোনও খুব র্যাপিডলি ডিকে হতে থাকে। এরপরে আরও থাকে যে পেশেন্ট যদি, যেটা প্রথমে বলেছিলাম যে স্টেরয়েড জাতীয় কোনো মেডিসিন খাচ্ছে কিনা। ফ্রিকোয়েন্টলি আমাদের দেশে অ্যাজমার জন্য খুব পপুলার একটা মেডিসিন রুট লেভেলে, যেটা স্টেরয়েড দিয়ে খুব ইজিলি অ্যাজমা ম্যানেজ হয়ে যায় অ্যাট দ্য এক্সপেন্স অফ আদার প্রবলেমস। সেগুলি অনেক সময় সামনে আসে না, অ্যাজমাটা ইমপ্রুভ হয়ে গেছে, রোগী খুশি। তো সে যে কিসের বিনিময়ে জিনিসটা পেলো সেটা হলো ইম্পর্ট্যান্ট। ডিসেবিলিটির যে কজগুলি আমরা চিন্তা করি বাংলাদেশে বা ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড, বেশ কিছু ডিজিজ আমাদের সামনে আসে যেগুলি আমাদের ডিসেবল করে। সাপোজ স্ট্রোক, হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট, এর পরপরই ক্যান্সার, ফোর্থে কিন্তু আসে অস্টিওপোরোসিস বা ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার। এটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা কিন্তু আমাদের মাথায় কিন্তু আছে যে ক্যান্সার হয়, হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়। এর ফোর্থ স্টেজে কী আছে এটা কিন্তু অনেকেই জানে না, সেটা কিন্তু অস্টিওপোরোটিক ফ্র্যাকচার। এবং এটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা থেকে এসেছে যে নাম্বার 4th কজ অফ ডিসেবিলিটি হচ্ছে অস্টিওপোরোটিক ফ্র্যাকচার। সো এটা প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, বলে এর মধ্যে বলে ফেললাম। আর আদার যেসব ডিজিজের সাথে, সবগুলো ডিজিজ নয়, যেমন যেসব পেশেন্ট লং টাইম বসে থাকে, আমরা ডাক্তাররাও লং টাইম চেয়ারে বসে কাজ করি, আমরাও কিন্তু চান্স আছে আমাদের, ভেরি হাই চান্স টু ডেভেলপ অস্টিওপোরোসিস। সো নট অনলি ডিজিজ, সার্টেইন জব অলসো উইল অ্যাসোসিয়েটেড উইথ অস্টিওপোরোসিস আর বোন লস। তার মানে আসলে এটাও প্রিভেনশনের একটা পার্ট। আসলে আপনি যেটা বলছিলেন যে সে কি ধরনের কাজ করছে, কিভাবে কাজ করছে, সেটা মাথায় রেখেই তাকে চলতে হবে যে সে আসলে ঝুঁকিতে রয়েছে হাড় ক্ষয়। সে তো তার জব চেঞ্জ করতে পারবে না, আমি যদি বলি আপনি, তা তো হবে না। সেক্ষেত্রে তাকে বলতে হবে যে হ্যাঁ, এভরি 30 মিনিটস অফ সিটিং আপনি একটু দাঁড়াবেন, একটু শরীরটাকে স্ট্রেচিং করবেন, একটু মেরুদণ্ডটা সোজা করবেন, দিয়ে আবার বসবেন। বা এভরি 2 আওয়ার্স 3 আওয়ার্স, আপনার যদি জব হয় ট্রাফিক পুলিশ, আপনি সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, ডেফিনেটলি আপনাকে কাজ করতে হবে। বাট এভরি 1 আওয়ার 1.5 আওয়ার্স পরে আপনি 3 মিনিটসের জন্য একটু বসবেন, একটু শরীরটাকে স্ট্রেচিং করতে হবে, একটু হাঁটুগুলো
সোজা ভাঁজ করতে হবে, বা আপনার কাজ যদি হয় বসে থাকার, আপনি 30-45 1 আওয়ার পর একটু দাঁড়াতে হবে, একটুখানি হেঁটে আসতে হবে বারান্দা দিয়ে, দেন এসে আপনি একটু বসবেন। আপনার যদি সারাদিন ঘরের বাইরে যাওয়ার স্কোপ না থাকে, অ্যাটলিস্ট 2 দিনে একবার হলেও একটু বারান্দায় যাবেন, একটু গায়ে রোদ লাগাবেন। এইভাবে আমাদেরকে ম্যানেজ করে নিতে হবে। আপনি যদি ক্যাপাবল হন, আপনি সুপারভাইজ করবেন, আপনি কাজের মধ্যে থাকবেন। বয়স্ক মানুষকে বসিয়ে রাখলেই কিন্তু আরও র্যাপিডলি হার্ডি হয়ে যেতে থাকবে। এই কারণে যত বয়স বেশি তার মুভমেন্ট থাকা উচিত, যদি আদারওয়াইজ সমস্যা না থাকে তার মুভমেন্ট থাকা উচিত বেশি। তাকে অ্যাক্টিভ থাকতে হবে, তাকে রানিং থাকতে হবে, তাহলে তার অস্টিওপোরোসিস এবং অলসো আদার ডিজিজের ফ্রিকোয়েন্সি এবং ডিসেবিলিটিও কিন্তু কমতে থাকবে, তার অ্যাক্টিভিটি বাড়বে, উনি নিজেও ভালো ফিল করবে। জি, আমরা আয়োজনের অনেকটাই শেষের দিকে। একটি প্রশ্ন না করলেই নয়, যেটা আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা চিন্তা থাকে যে আমি রেগুলার একটা যদি ক্যালসিয়াম ট্যাবলেট খাই সেই ক্ষেত্রে হয়তো আমার হাড় ভালো থাকবে। এই প্রশ্নটি দিয়ে আমি শেষ করব। এটা আসলে কতটা যুক্তিসঙ্গত যে রেগুলার ক্যালসিয়াম খেলে আমার হাড় ভালো থাকবে? এটা আসলে খুবই ছোট করে পপুলার, হ্যাঁ, খুবই পপুলার একটা থেরাপি, অনেকেই আছে। আমার নিজের মাও প্রায় মনে হয় 20 বছর ধরে ক্যালসিয়াম খেয়ে যাচ্ছে। তো ব্যাপারটা এরকম নয় যে আমাকে ক্যালসিয়াম ট্যাবলেট রেগুলার খেতেই হবে। ডেইলি একটা অ্যাডাল্ট ফিমেল বা একজন অ্যাডাল্ট মেল ডেইলি রিকোয়ারমেন্ট অ্যারাউন্ড 1000 মিলিগ্রাম থেকে 1200 মিলিগ্রাম এর মাঝামাঝি। তো আমাদের ডায়েট থেকে মোটামুটি 600-800 কাভার হয়ে যায়। ইউজুয়ালি 1 গ্রাম ডায়েট থেকে কাভার হয় না, যদি না আমরা যেসব ডায়েট বললাম সেগুলো আমরা ডেইলি যদি কনজিউম করতে পারি তাহলে মেকআপটা হয়ে যায়। ইউজুয়ালি মেকআপ হয় না, সেক্ষেত্রে দেখা যায় অ্যাটলিস্ট ডেইলি একটা ক্যালসিয়াম খেলে ওরকম ক্ষতি নাই, খাওয়া যায়, বাট নট ম্যান্ডেটরি যে আমাকে খেতেই হবে, খেলে আমি ভালো থাকবো। অনেকের মনে একটা বিশ্বাস আছে যে আমি এটা খেলে আমি ভালো থাকি, অনেকে কিন্তু বলেও যেটা খেলে আমার ব্যথা কমে যায়। হয়তো আমরা পিছনে যাই না, পিছনে যদি আমরা যাই তাহলে হয়তো ডায়াগনোসিস করলে দেখবো তার অস্টিওপোরোসিস আছে। সো ক্যালসিয়াম খাওয়ায় বেসিক্যালি তার হেল্পই হচ্ছে, কিন্তু এটা খাওয়া জরুরি নয়। কিন্তু আমাদের ডায়েটের মাধ্যমে যদি আমরা এমন কোনো এলাকায় থাকি যেখানে মিল্ক প্রোডাক্ট অ্যাভেলেবল না, বা সেখানে প্রপার প্রোটিন, বা আমার হয়তো পেশেন্টের সেই পরিমাণ সামর্থ্য নাই যে সে বাজারে গিয়ে দুধ কিনে আনবে। আমি অনেক রোগী পাই যে আমি বলি, বিশেষ করে আমাদের অর্থোপেডিক ডাক্তারদের একটা কমন অ্যাডভাইস যে প্রতিদিন 1 গ্লাস গরুর দুধ খাবেন। রোগী বলে বসে, স্যার দুধ কোথায় পাবো? তো এদের জন্য ডেইলি একটা ক্যালসিয়াম ইজ এ গুড অপশান, বাট একেবারে বছরের পর বছর খেয়ে যেতে হবে এমন না। আমি যেটা বলি, একটা মানুষ যদি এভরি ইয়ার অ্যারাউন্ড 2 to 3 মান্থস ক্যালসিয়াম খায়, সেটা তার সারা বছরের জন্য এনাফ। এবং অবশ্যই সাথে ভিটামিন ডিটাও জরুরি, কারণ ক্যালসিয়ামটা অ্যাবজর্ব করতে ভিটামিন ডির সার্টেন লেভেল লাগে। সেটা ইউজুয়ালি ক্যালসিয়াম ট্যাবলেটের সাথেই থাকে, অনেক সময় আলাদাভাবেও দেওয়া যেতে পারে, বাট একদম কন্টিনিউয়াস খেয়ে যেতে হবে এমন নয়। এভরি ইয়ার 2 to 3 মান্থস 4 মান্থস খেতে পারে। তার মানে সেটা অনেক ক্ষেত্রে উপকার করতে পারে। অনেক ক্ষেত্রে উপকার হবে, এবং এমন না যেটা বেশি খেলে খুব বেশি ভয়ের কিছু আছে। জি, আমরা আয়োজনের একদমই শেষে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ তানভীর রহমান, আজকের আয়োজনে আমাদের এত কিছু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এবং পরামর্শ দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আরোগ্য নিকেতনের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আমরা পুরোটা আয়োজনে শুনলাম আসলে হাড়ের কী কী স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে এবং কিভাবে সেগুলো প্রতিরোধ করা যায়। আশা করি সবাই আজকের আয়োজন থেকে অনেক উপকৃত হয়েছেন এবং এই পরামর্শ অনুযায়ী সবাই নিজের হাড়ের যত্ন নেবেন এবং বয়স্কদের যে হাড়ের ঝুঁকিগুলো রয়েছে সেগুলো নিয়ে সচেতন থাকবেন। সবার সুস্থতা কামনায় আজকের আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি।